বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অফলাইন এবং অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকে আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি এটি অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এর মাল্টিপল ইন্টিগ্রাল নামক একটা চ্যাপ্টার। ওই চ্যাপ্টারের উপরে আমরা মাল্টিপল ইন্টিগ্রালের উপরে অলরেডি একটা ক্লাস নিয়েছিলাম, আজকে দ্বিতীয় ক্লাস। ফাইন্ড the area of the region bounded by twice y equal to 16 minus x square and x plus twice y equal to 4. এটি আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি নন মেজরদের 2009 সালে। আমার এই লেখাটা লেখা বইটা অনেক আগে বের হয়েছিল, প্রায় 7-8 বছর আগে। এরপর আর আমরা এই বইটা সংস্করণ করিনি। তার মানে 7-8 বছরের কোনো সাল এখানে এভাবে যুক্ত করা হয়নি। দেখবেন এই অঙ্কটা এরপরে আরও হয়তো কয়েকবার আসছে, মেজরদেরও আসে, নন মেজরদেরও আসে। Find the area of the region bounded by this curve and this straight line. এখানে দুটা সমীকরণ দেখতে পাচ্ছি। এই সমীকরণটার আগে আমি কার্ভ শব্দটা ইউজ করেছি, এই সমীকরণটার আগে আমি স্ট্রেট লাইন শব্দটা ইউজ করেছি। কেন সেটা পরে ব্যাখ্যা দিচ্ছি। প্রশ্নটার ব্যাখ্যা দিই। এই বক্ররেখা এবং এই সরল রেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র বা রিজিয়ন, তার ক্ষেত্রফল বা এরিয়াটা নির্ণয় করতে বলেছে। সলিউশনটা দেখুন। The given curve is twice y equal to 16 minus x square and the straight line is x plus twice y equal to 4. এটার দিলাম 2 নাম্বার। এটা কেন কার্ভের সমীকরণ, এটা কেন স্ট্রেট লাইনের ইকুয়েশন? একটা থিওরি আছে, every equation of a straight line is of first degree. সকল সরল রেখার সমীকরণ একঘাতী সমীকরণ, বাট সকল একঘাতী সমীকরণ কিন্তু সরল রেখার সমীকরণ না। যেমন ax plus by plus cz plus d equal to 0, এটাও কিন্তু একঘাতী সমীকরণ, কিন্তু এটা সরল রেখার সমীকরণ না, এটা হচ্ছে প্লেনের ইকুয়েশন। তাহলে সকল একঘাতী সমীকরণ কিন্তু সরল রেখার সমীকরণ না, বাট সকল সরল রেখার সমীকরণ একঘাতী সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটার মধ্যে দুটা চলক আছে, প্রত্যেকটা চলকের ঘাত হচ্ছে 1। তার মানে নিঃসন্দেহে এই সমীকরণটা হচ্ছে একঘাতী একটা সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে একটা একঘাতী সমীকরণ, অতএব সেই সরল রেখার সমীকরণ। কিন্তু কোন একটা সরল রেখার সমীকরণে যদি ধ্রুব পথ থাকে এরকম, তাহলে সেই সরল রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে না।
তার মানে সরল রেখার সমীকরণটা যদি হোমোজিনিয়াস না হয়, প্রত্যেকটা পদে মাত্রা যদি সমান না হয়, যেমন প্রথম দুটা পদে মাত্রা সমান, তৃতীয় পদে এমন কোনো চলক এক্স কিংবা ওয়াই নেই যার পাওয়ার কত হবে, 1 হবে, তার মানে তিনটা পদে মাত্রা সমান নয়, বাট একঘাতি। এই জন্য সরল রেখা ধ্রুব পথ থাকার কারণে সমীকরণটা সমমাত্রিক হয়নি, এই জন্য সেই সরল রেখাটা মূল বিন্দুগামী নয়। আর আমরা জানি যদি সেই সমীকরণটা সমমাত্রিক হয় তাহলে সরল রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে। যেহেতু এটা ফুট থাকার কারণে সমীকরণটা সমমাত্রিক না, তাহলে মূল বিন্দু দিয়ে যাবে না, এটা আমরা নিশ্চিত হলাম। আর ঘাত যদি একের অধিক হয় কিংবা এক থেকে যদি কম হয়, সমীকরণটা হবে বক্ররেখার সমীকরণ। ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘাত যদি একের অধিক হয় উত্তল আকৃতি হয় বক্ররেখাটা, আর এক থেকে যদি কম হয় বক্ররেখাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অবতল আকৃতি হয়। তবে কিছু ব্যতিক্রম গ্রামারও আছে, যেমন কোন একটা বক্ররেখার যদি এসিমপুট বা অসীমতট থাকে, ঘাত একের অধিক হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে বক্ররেখাটা অবতল ফরম্যাটে হয়। আচ্ছা, এই জন্য এই সমীকরণটা কার্ভের সমীকরণ, এটা হচ্ছে সরল রেখার সমীকরণ। ঘাত যেহেতু একের অধিক, এটা বক্ররেখার সমীকরণ। একের অধিক হলে বক্ররেখাটা উত্তল আকৃতি হবে। এবার যেহেতু আমরা এরিয়া বের করব ডাবল ইন্টিগ্রালের মাধ্যমে, তো এরিয়া এটা একটা কনস্ট্যান্ট, লেংথ এটা একটা কনস্ট্যান্ট, আয়তন বা ভলিউম এটা একটা কনস্ট্যান্ট, এবং এরা সবাই কিন্তু রিয়েল নাম্বার হয়। তাহলে আমরা যেহেতু ইন্টিগ্রাল ইউজ করব, ডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্ট সবসময় কনস্ট্যান্ট হবে, আর ইনডিফিনিট ইন্টিগ্রালের রেজাল্ট সবসময় ফাংশন হবে। তো যেহেতু আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন ইউজ করে, ডাবল ইন্টিগ্রাল ইউজ করে আমরা রিজিয়নটার ক্ষেত্রফল বের করব। আপনারা জানেন ক্ষেত্রফল এটা একটা কনস্ট্যান্ট টার্ম, কিন্তু সেই কনস্ট্যান্টটা হতে হবে রিয়েল নাম্বার এবং পজিটিভ, কারণ এরিয়া বা ক্ষেত্রফল বা দৈর্ঘ্য বা আয়তন এগুলো কখনো নেগেটিভ হয় না। তো কনস্ট্যান্ট ভ্যালু যেহেতু আমাদের আনতে হবে, তাহলে সেই ইন্টিগ্রালটা যেটা আমরা ইউজ করব ডাবল ইন্টিগ্রাল, অবশ্যই এখানে লিমিট লাগবে, ডেফিনিট ইন্টিগ্রাল হতে হবে। তাহলে প্রশ্নের মধ্যে কোনো লিমিট আমরা দেখতে পাচ্ছি না, লিমিটটা আমরা নির্ধারণ করব চিত্র থেকে। এই জন্য মাল্টিপল ইন্টিগ্রালের কাজগুলি করার আগে আমরা চিত্রটা অঙ্কন করার চেষ্টা করব, কারণ চিত্রই আমাদেরকে মেসেজ দিবে এক্স এর লিমিট কত থেকে কত হবে, ওয়াই এর লিমিট কত থেকে কত হবে। এই জন্য আগে চিত্র অঙ্কন করা লাগবে, এই জন্য আমাদের চিত্র অঙ্কন করা লাগবে। কেমন? এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। দিস ইজ দ্য অরিজিন। আমি এখন এই বক্ররেখার চিত্রটা আগে অঙ্কন করি। কিছু গ্রামার বলতেছি, ভালো মতো খেয়াল করুন। কোন একটা বক্ররেখার সমীকরণে এক্স এর পরিবর্তে -x বসালে যদি বক্ররেখার সমীকরণটার কোনো পরিবর্তন না হয়, তাহলে বক্ররেখাটা হবে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। ঘাত যেহেতু একের অধিক উত্তল আকৃতি হবেই। তাহলে দেখুন, আমরা এখানে 1 নম্বরে রিপ্লেসিং
এক্স বাই মাইনাস এক্স, উই গেট, আমরা 1 নম্বর সমীকরণে এক্স এর স্থলে মাইনাস এক্স বসাই, তাহলে পাচ্ছেন twice y equal to 16 minus x whole square, that is, এখানে লিখি twice y equal to 16 minus x square, সমীকরণটার কোনো পরিবর্তন হয় নাই। তো গ্রামার যেটা বলছিলাম সেটি হচ্ছে কোনো বক্ররেখার সমীকরণে x এর স্থলে মাইনাস এক্স বসালে যদি সমীকরণটার কোনো পরিবর্তন না হয়, বক্ররেখাটা হবে y অক্ষের সাপেক্ষে প্রতিসম। বক্ররেখাটা হবে y অক্ষের সাপেক্ষে প্রতিসম। আর আপনারা জানেন y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0। তাহলে বক্ররেখাটা হবে y অক্ষের সাপেক্ষে প্রতিসম। আপনারা জানেন y অক্ষে x এর মান কত বলেন? 0। তাহলে so the curve 1 is symmetrical about y axis, that is the line x equal to 0, মানে x equal to 0 সরলরেখা তথা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। এখন আমরা x equal to 0 এই সমীকরণটাতে বসাবো। So if x equal to 0, then 1 নম্বর সমীকরণটাতে আমরা y সমান পাচ্ছি কত বলুন তো দেখি? 8। x এর মান যদি 0 বসান y equal to কত পাচ্ছেন? 8 পাচ্ছেন। তাহলে সুতরাং x, y equal to 0, 8, এটা হচ্ছে বক্ররেখাটার শীর্ষবিন্দু এবং এই বিন্দু দিয়া বক্ররেখাটা y অক্ষটাকে কাট করবে, মানে y অক্ষকে এই বিন্দু দিয়া কাট করবে। এত is the vertex of the given curve। বুঝতে পারছেন? তাহলে আমরা এই বিন্দুটার সন্ধানে বের হই। এখানে ভুজ 0 কোটি 8, কোন একটা বিন্দুর ভুজ যদি 0 হয় বিন্দুটা y অক্ষের উপরে অবস্থান করবে। তাহলে আমরা নিশ্চিত হলাম পয়েন্টটা y অক্ষের উপরে অবস্থান করবে। আর খুঁটি যদি ধনাত্মক হয় পয়েন্টটা মূল বিন্দুর উপরে অবস্থান করবে, ঋণাত্মক হলে মূল বিন্দুর নিচে অবস্থান করবে। আমি এই x অক্ষটা আর একটু নিচে ড্র করতে চাই। x অক্ষটা আর একটু নিচে ড্র করব, এখানে ড্র করি। এটা হচ্ছে আমাদের x অক্ষ, কেমন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক, 7 একক, 8 একক, এটাই হচ্ছে আমাদের বক্ররেখাটার শীর্ষবিন্দু। এই বিন্দু দিয়ে y অক্ষকে কাট করবে, অর্থাৎ এই বিন্দুটা y অক্ষকে কাট করবে এই বিন্দুতে বক্ররেখাটা, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। এখন আমি বলছিলাম ঘাত যেহেতু 1 এর অধিক, বক্ররেখাটা উত্তল আকৃতি হবে। আর x এর স্থলে মাইনাস এক্স বসানোর পরে সমীকরণটার কোনো ধরনের চেঞ্জ হয় নাই, তাহলে বক্ররেখাটা হবে y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে y অক্ষের সাপেক্ষে প্রতিসম এভাবেও হতে পারে, ওভাবেও হতে পারে। উত্তল আকৃতি হবে, যেহেতু ঘাত 1 এর অধিক উত্তল আকৃতি হবে। x এর স্থলে মাইনাস এক্স বসালে সমীকরণটার যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, বক্ররেখাটা
ওয়াই এর সাপেক্ষে প্রতিসম, তাহলে নিচেও হতে পারে উপরেও হতে পারে। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে কিনা? এবার দেখা যাক, আমরা এই পয়েন্টটার উপরে আর একটা পয়েন্ট নিচ্ছি, তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে? 0,9 হবে না? দেখি আমরা সেই 0,9 এই পয়েন্ট দিয়া আমার প্রদত্ত সমীকরণটা স্যাটিসফাই হয় কিনা। আপনি এক্স এর মান যখন 0 বসাবেন আর ওয়াই এর মান যখন আপনি 9 বসাবেন, তাহলে 18 = 16 পাচ্ছেন, ঠিক কিনা? 18 = কি পাচ্ছেন? 16 পাচ্ছেন। এটা কি সত্য না মিথ্যা? এটা কি সত্য না মিথ্যা? 18 এবং 16 কি সমান? তাহলে সমান না, আপনারা জানেন। তাহলে এই বিন্দুর উপরে একটা বিন্দু নিয়ে আমরা টেস্ট করলাম, ওই বিন্দু দ্বারা প্রদত্ত সমীকরণ সিদ্ধ হচ্ছে না। এই শীর্ষবিন্দুর উপরে তো হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, তাহলে একটা বিন্দু দিয়ে আমরা টেস্ট করলাম, ওই বিন্দু দিয়া প্রদত্ত সমীকরণটা স্যাটিসফাই হচ্ছে না। ঠিক একইভাবে ওই বিন্দুর উপরে যা আছে কোনো বিন্দু দ্বারা আমার 1 নম্বর সমীকরণটা স্যাটিসফাই হবে না। অতএব আমার চিত্রটা ওদিকে না হইয়া নিচের দিকে হবে, এটাই কনফার্ম। আমরা নিশ্চিত হয়ে গেলাম। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে, এটা কি আরো একটু ক্লোজলি হবে নাকি সিডেঙ্গে ভাষায় বলা হয় আর একটু সারাইন্না হবে, মানে আর একটু ওপেনলি হবে? আমরা এখনো নিশ্চিত না। তবে এটা সত্য, আপনি যখন এটাকে যখন নিচের দিকে নিচে আনবেন, নিচের দিকে টেনে নিয়ে আসবেন, কোনো না কোনো একটা সময়ে এক্স অক্ষকে কি করবে? সেট করবে। তাহলে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে আমাদের y = 0। তাহলে সেই y = 0 সরল রেখা এবং এই বক্ররেখা, তার মানে 1 নম্বর বক্ররেখাটা আপনি সমাধান করুন। সমাধান করলে আপনি এক্স অক্ষকে যে বিন্দুতে ইন্টারসেক্ট করবে ওই বিন্দুগুলির স্থানাঙ্ক পেয়ে যাবেন। এখন আমরা y = 0, তার মানে এক্স অক্ষের সমীকরণ এবং 1 নম্বর বক্ররেখার সমীকরণ সমাধান করব। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন সমাধান করব। এখন আমরা সমাধান করব। কথাগুলো আপনি আপনাদের মতো করে লিখতে পারবেন, সুন্দর করে লিখতে পারবেন আপনাদের মতো করে। কেমন? আমি সংক্ষেপে লিখতেছি। তাহলে 1 নম্বর সমীকরণে আপনি y = 0 বসাবেন। তাহলে y = 0 বসাবেন 1 নম্বর সমীকরণে, তাহলে পাবেন x² = 16। তাহলে x = কত? +-4। কারো কোনো আপত্তি আছে? তাহলে আমরা এখানে দুইটা বিন্দু পাচ্ছি, x, y = 4, 0, আর একটা হচ্ছে -4, 0। x এর মান 4, y এর মান 0, x এর মান -4। এই দুটা পয়েন্ট হচ্ছে আমাদের সেই ছেদ বিন্দু, যে বিন্দু দুটাতে আমাদের বক্ররেখাটা x অক্ষকে ছেদ করবে। তাহলে এবার দেখি, এটা হচ্ছে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 1 একক, 2 একক, 3 একক, 4 একক। বুঝতে পারছেন? এবার আমি অন্য কালার নিচ্ছি। তাহলে আমাদের বক্ররেখাটা এটা এভাবেই যাবে, বক্ররেখাটা এভাবেই যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এবার আমরা সরল রেখাটা ড্র করি। তাহলে আমাদের এই সরল রেখার সমীকরণটাকে তো এভাবেও লেখা যায়, x/4 + y/2 = কত? 1। এটা এমন একটা সরল রেখা, যে সরল রেখাটা x অক্ষ থেকে 4 একক ধনাত্মক অংশ, y অক্ষ থেকে 2 একক ধনাত্মক অংশ খণ্ডন করে। কেমন? এটা অন্য কালার নিচ্ছি। তাহলে x অক্ষ থেকে 4 একক, y অক্ষ থেকে 2 একক। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের সেই সরল রেখাটি, ঠিক আছে? এবার
এই সরল রেখার সমীকরণ কোনটা? এক্স প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু 4। তার মানে এখানে আপনি পাচ্ছেন y ইকুয়াল টু 1/2 ইন্টু 4 মাইনাস এক্স। কিছু কি বুঝলেন? y এর মান বের করুন, টোয়াইস ওয়াই ইকুয়াল টু 4 মাইনাস এক্স, 2 দিয়ে ভাগ করুন, তাহলে y এর মান। এবার এই বক্ররেখার সমীকরণ কোনটা? এটি। তাহলে এখানে আপনি y এর মান পাচ্ছেন 8 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত বলেন? 2। কারো কোনো আপত্তি আছে? এবার এই বক্ররেখা এবং এই সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র কোনটা? এটাই তো। এখন আমরা এই ক্ষেত্রের ক্ষেত্রফল ইনশাআল্লাহ আমরা বের করব। কেমন? তাহলে এই সরল রেখা এবং এই বক্ররেখা দুটা পয়েন্টে ছেদ করে এখন আমরা শ্যাডো বিন্দুগুলা বের করব। একটা বিন্দু কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের 4 0 বিন্দু। এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা এখনো জানি না, এখন আমরা সমাধান করব। কেমন? তাহলে এখন আমরা সমাধান করব বাই সলভিং 1 and 2 we get the points of intersection, of the curve 1 and the line. সংক্ষেপে লাইন লিখলে হবে, আমরা এখন সমাধান করব। সুতরাং কার্ভের সমীকরণটা কি ছিল? টোয়াইস ওয়াই ইকুয়াল টু 16 মাইনাস এক্স স্কোয়ার, টোয়াইস ওয়াই ইকুয়াল টু 16 মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড সরল রেখার সমীকরণ ছিল এক্স প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু 4, এক্স প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু 4। সমাধান করুন, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আপনি টোয়াইস ওয়াই এর এই ভ্যালুটা এখানে বসাই দেন, তাহলে এক্স প্লাস 16 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। টোয়াইস ওয়াই এর ভ্যালুটা বসাই দিলাম, তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, और x स्क्वायर माइनस 4x माइनस 3x माइनस 12 इक्वल टू 0, x कॉमन लें, x माइनस 4 माइनस 3 कॉमन लें, माइनस 4 इक्वल टू 0, और x माइनस 4 इंटू एक्स प्लस 3 इक्वल टू 0। সুতরাং x ইকুয়াল টু মাইনাস 3 পাচ্ছেন আর একটা 4 পাচ্ছেন। যখন x ইকুয়াল টু মাইনাস 3, তখন টোয়াইস ওয়াই ইকুয়াল টু 16 মাইনাস এক্স স্কোয়ার, এই সমীকরণটা গিভস আস টোয়াইস ওয়াই ইকুয়াল টু 16 মাইনাস 3 হোল স্কোয়ার, তাই না? 16 থেকে 9 চলে গেলে কত হয়? 7 হয়। তাহলে সুতরাং আমার y ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 2। কারো কোনো আপত্তি? তাহলে এখানে আবার যখন x এর মান আপনি 4 বসাবেন, তাহলে এই সমীকরণটা গিভস আস y ইকুয়াল টু কত বলেন? 0। তাহলে দুটা পয়েন্ট পাচ্ছি, সো x, y ইকুয়াল টু 0 4 একটা পাচ্ছি, সরি 4 0 পাচ্ছি, আরেকটা হচ্ছে মাইনাস 3 7 ডিভাইডেড বাই কত? 2।
এবার আমরা একটু ব্যাক করি। এ পয়েন্টটা হচ্ছে আমাদের 40 আর এ পয়েন্টটা হচ্ছে -37 ডিভাইডেড বাই কত 2। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? ওকে, এবার আমরা একটা টর্চ লাইট জ্বালাবো। টর্চ লাইট, আমরা একটু টর্চ লাইট জ্বালাবো। আমরা এখন টর্চ লাইট জ্বালাবো। কেমন? এই রিজিয়নটার উপর একটা টর্চ লাইট জ্বালিয়ে দেন। এই রিজিয়নটার উপর একটা টর্চ লাইট জ্বালাবেন। টর্চ লাইট, টর্চ লাইট জ্বালালাম বোঝানোর সুবিধার জন্য। এই টর্চ লাইটটা এই রিজিয়নটার উপরে যখন পড়বে, রিজিয়নটার যে আলো, রিজিয়নটার উপরে যে আলোটা পড়বে, টর্চ লাইটের আলোটা যখন রিজিয়নটার উপরে পড়বে, এই রিজিয়নটার একটা ছায়া এক্স অক্ষের উপরে পড়বে। সেটা হচ্ছে এখান থেকে একটু পর্যন্ত, তাই না? কথা বলেন না কেন? তাহলে এই ছায়াটার প্রান্ত বিন্দু হচ্ছে এটা, আর এখানকার প্রান্ত বিন্দু হচ্ছে এটা। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 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 এই বিন্দুর স্থানাঙ্ক হবে -3, কত 0। কারো কোনো আপত্তি আছে? তাহলে আমরা এক্স এর লিমিট পেয়ে গেছি -3 থেকে 4 এক্স অক্ষ থেকে, আর ওয়াই অক্ষের অ্যালং এ ওয়াই এর লোয়ার লিমিট হচ্ছে দিস আর আপার লিমিট হচ্ছে দিস। এবার আমরা এরিয়া বের করব ইনশাআল্লাহ। তাহলে উই হ্যাভ এরিয়া, এরিয়াকে সংক্ষেপে আমরা এ দ্বারা ডিনোট করি, বা এরিয়া ইজ এ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রাল ডিএ। এটাই হচ্ছে আমাদের এরিয়া বের করার ফর্মুলা। ডাবল ইন্টিগ্রাল ইউজ করে এরিয়া বের করার ফর্মুলা। একটু পরিচয় করিয়ে দিই। হয় ডিএ সমান হচ্ছে ডিএক্স ডিওয়াই অথবা ডিওয়াই ডিএক্স। এখানে খেয়াল করুন, চিত্রের মধ্যে আমরা এক্স এর যে দুটা লিমিট পেলাম -3 থেকে 4, এই দুটা কনস্ট্যান্ট, আর ওয়াই লিমিটগুলো ছিল ভেরিয়েবল যুক্ত, ফাংশন যুক্ত, এক্স এর ফাংশন যুক্ত। তাহলে যার লিমিট কনস্ট্যান্ট তার সাপেক্ষে ইন্টিগ্রেশন পরে করতে হবে, যার লিমিট এর মধ্যে ভেরিয়েবল যুক্ত থাকে তার ইন্টিগ্রেশন আগে করবেন। অর্থাৎ আমাদের ডাবল ইন্টিগ্রালের জেনারেল ফরম্যাট হচ্ছে এরকম, ডিএক্স ডিওয়াই। তাহলে এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে, আর এটা কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। তাহলে ওয়াই এর লিমিট কনস্ট্যান্ট যুক্ত হবে, আর এক্স এর লিমিট ওয়াই এর ফাংশন হবে। অথবা ডাবল ইন্টিগ্রাল ডিওয়াই ডিএক্স, এটি হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আর এটি হচ্ছে এক্স এর সাপেক্ষে। এক্স এর লিমিট এ থেকে বি, আর ওয়াই এর লিমিট হবে এক্স এর ফাংশন। বুঝতে পারছেন? এখন কি আমরা এটাই ইউজ করব নাকি এটাই ইউজ করব? এটাই ইউজ করব। কেন? এক্স এর লিমিট কনস্ট্যান্ট ছিল। ওকে, এবার দেখা যাক। তাহলে সুতরাং এ ইকুয়াল টু ডি এ সমান আমরা এখানে ডিওয়াই ডিএক্স বসাবো। এক্স এর লোয়ার লিমিট ছিল -3, আপার লিমিট কত 4। কেন? এক্স অক্ষের একটা বৈশিষ্ট্য হচ্ছে যত ডানে যাবে মান তত বাড়তে থাকবে, যত বামে আসবে এক্স এর মান তত কমতে থাকবে। লোয়ার লিমিট ছোট হবে, আপার লিমিট বড় হবে। এই দুটা মানের মধ্যে 4টা বড় আর -3টা ছোট, এই জন্য -3টা লোয়ার লিমিট আর 4টা হচ্ছে আপার লিমিট।
এক্ষেত্রে কি ছোট বড় কি বোঝা যাচ্ছে? এই যে ওয়াই এর দুটা মানের মধ্যে ছোট বড় তো বোঝা যাচ্ছে না। এটা ওয়াই অক্ষের অ্যালংয়ে। আপনারা জানেন ওয়াই অক্ষ বরাবর যত উপরে যাবে ওয়াই এর মান বাড়তে থাকবে, যত নিচে আসবে ওয়াই এর মান কমতে থাকবে। তাহলে এটা এর নিচে অবস্থান করছে, এটা লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। মানগুলো একটু মনে রাখেন, আমার ওখানে লাগবে। ওয়াই এর লোয়ার লিমিট 1/2 ইন্টু 4 মাইনাস এক্স। তাহলে ওয়াই এর লোয়ার লিমিট হচ্ছে 1/2 ইন্টু 4 মাইনাস এক্স। আপার লিমিট কত যেন? 8 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2। কারো কোনো আপত্তি? এবার আমরা ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। এখন আমরা ইন্টিগ্রেশন করব ওয়াই এর সাপেক্ষে। এখন আমরা ইন্টিগ্রেশন করব ওয়াই এর সাপেক্ষে। ইন্টিগ্রেশন ডিওয়াই সমান কত বলেন? ওয়াই y ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2 ইন্টু 4 মাইনাস এক্স, আর এখানে 8 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ডিএক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু -3 থেকে 4। আপার লিমিট বসাবেন বিয়োগ লোয়ার লিমিট বসাবেন, তার মানে আপনি পাবেন 8 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস 1/2 ইন্টু 4 মাইনাস এক্স, তারপর হচ্ছে ডিএক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু -3 থেকে 4। এখানে 8 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স। কার কোনো আপত্তি? ইকুয়াল টু এক্স, এখানে আর এক্স ইকুয়াল টু লেখার দরকার নাই, কারণ ভেরিয়েবল আছে তো একটা। তাহলে -3 থেকে 4, আর এখানে পাচ্ছি আমাদের 6 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিএক্স। আমরা 1/2 কমন নিয়ে বাইরে নিয়ে আসি। 1/2 -3 থেকে 4 12 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কারো কোনো আপত্তি আছে? এবার পরবর্তী লাইন। তাহলে সুতরাং এরিয়া ইজ এ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 নর্মাল ইন্টিগ্রেশন 12x প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব ডিভাইড বাই 3। 12x x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 -3 থেকে 4 1 ডিভাইডেড বাই 2। আপার লিমিট বসান 12 ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার বাই 2 মাইনাস 4 কিউব ডিভাইডেড বাই 3 বিয়োগ লোয়ার লিমিট 12 ইন্টু -3 প্লাস -3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস -3 হোল কিউব ডিভাইডেড বাই 3। এ হচ্ছে আমাদের কাজ। ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 4 12 48, আর এখানে পাবেন 8 মাইনাস 64 ডিভাইডেড বাই কত? 3। এবার মাইনাস 3 12 36 প্লাস 36 হবে মাইনাস 9 ডিভাইডেড বাই 2 মাইনাস, এখানে ক্যালকুলেশন করলে আপনি 9 পাবেন। কারো কোনো আপত্তি আছে? আমার ক্যালকুলেশন ভুল টুল হলে একটু বলবেন প্লিজ। ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 48 আর 36 যোগ করেন তো, বা 48 আর 45 যোগ করেন। এখান থেকে একটা এক এখানে নিয়ে আসুন, তাহলে 9 আর -9। হ্যাঁ, আচ্ছা পুরোটা বলে ফেলেন, ফুল ক্যালকুলেশনটা করেন। 343 ডিভাইডেড বাই 12। হ্যাঁ,
পয়েন্ট লাগবে না, এটা হচ্ছে রিয়েল নাম্বার এবং ধনাত্মক। আপনারা জানেন এরিয়ার একক হচ্ছে বর্গ একক, তাহলে আমরা এখানে লিখব স্কোয়ার ইউনিটস। আর কোনো আপত্তি আছে? এ হচ্ছে আমাদের অঙ্ক। আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। আপনার তাড়িয়ে আর একটু বসেন, সঙ্গে কম দেখি, বুড়ো বুড়ো হয়ে গেছি তো। আমরা নেক্সট ভিডিওতে যাচ্ছি। এই ভিডিও লম্বা হলে ভুলাবেন, পড়তে চায় না, অনেকটা সময় গেছে না এটা।